হ্যালো স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের যে অধ্যায় 7 অর্থাৎ রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ কিন্তু আমি তোমার বইয়ের এই প্রথম পৃষ্ঠা থেকে এই যে 7.2 পর্যন্ত বিস্তারিত যত ব্যাখ্যা আছে সব দিয়েছি। এখন আমরা 7.2 থেকে শুরু করব যৌগের রাসায়নিক সংকেত, কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড। তুমি যদি আমার আগের ক্লাসগুলো করো তাহলে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। আমি কিন্তু তোমাকে পর্যায় সারণীতে বলেছি যে 1 থেকে 118টা পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছে এবং প্রত্যেকটা মৌলের কিন্তু পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন একটা মৌল, এই হাইড্রোজেনের কিন্তু একটা পরমাণু রয়েছে। হাইড্রোজেনের পরমাণুটা এরকম দেখতে, তার বাইরে একটা ইলেকট্রন রয়েছে এবং তার পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 1। এরকমভাবে সকল মৌলের যে পরমাণু, সেই পরমাণুগুলোর কিন্তু আবার প্রতীক রয়েছে। পরমাণুগুলোর প্রতীক রয়েছে, যেমন হাইড্রোজেনের পরমাণুর প্রতীক হচ্ছে H, তারপর অক্সিজেনের পরমাণুর প্রতীক হচ্ছে O, কার্বনের প্রতীক হচ্ছে C, সালফারের প্রতীক হচ্ছে S, আবার নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। এটা তুমি পর্যায় সারণীতে খুব ভালো করে দেখতে পারবে। আবার তোমার বইয়ের মধ্যে একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে দেখো H2O। আমরা H2O তো জানি, H2O হচ্ছে পানির সংকেত। H2O দিয়ে আমরা বুঝি এটা হচ্ছে একটা পানির অণু। এই অণুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেনের পাশে 2 লেখা, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেনের পরমাণু এবং একটা হচ্ছে অক্সিজেনের পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা অণু গঠন করেছে। কিছু কিছু মৌল রয়েছে যারা কিন্তু সাধারণত প্রকৃতিতে অণু হিসাবে থাকে, তো তাদেরকে যখন আমরা লিখব তাদের পাশে পরমাণু সংখ্যা নির্দেশ করে দিতে হবে। যেমন ধরো যে এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু আমরা গ্যাস হিসাবে দেখি। এখানে আমি N2 দিয়ে বোঝাচ্ছি, এখানে নাইট্রোজেনের 2টা পরমাণু যুক্ত হয়ে একটি নাইট্রোজেনের অণু গঠন করেছে। নাইট্রোজেনের সাধারণ সংকেত হবে N2। আবার অক্সিজেনও কিন্তু একটা গ্যাস, অক্সিজেনের সংকেত হচ্ছে O2। অক্সিজেন একটা গ্যাস এবং 2টা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেনের অণু গঠন করে, এবং এই অক্সিজেনের যদি সংকেত তাহলে আমরা বলবো সেটা হচ্ছে O2। আবার কিছু কিছু মৌল রয়েছে যারা কিন্তু কখনো অণু গঠন করে না, যেমন এই যে অক্সিজেন, আবার হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, এরা কিন্তু অণু গঠন করে। কিন্তু আমরা কিন্তু জানি ধাতুগুলো কিন্তু অণু গঠন করবে না। পর্যায় সারণীর বাম পাশের যে মৌল সেগুলো হচ্ছে ধাতু। পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো সেগুলো কিন্তু কখনোই অণু গঠন করে না, যেমন ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু অণু গঠন করে না সবসময়। এরকম আমরা সবসময় এগুলোকে এভাবে প্রকাশ করব, সোডিয়াম দিয়ে বোঝা যাচ্ছে সোডিয়ামের একটা পরমাণু। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অণু গঠন করে না। যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনটি? নিষ্ক্রিয় গ্যাস হতে পারে সেটা হিলিয়াম, অথবা হতে পারে আর্গন, অথবা হতে পারে নিয়ন। তারা কিন্তু কখনো অণু আকারে থাকবে না, অর্থাৎ তাদের যে সংকেত, সেই সংকেতটা কিন্তু এরকমভাবে আমরা লিখব। এখন যদি আমি একটা যৌগের উদাহরণ দিই, যেমন তোমরা হয়তো শুনেছ যে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে 2টা অ্যালুমিনিয়াম পরমাণু 3টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে, এবং এই যে যুক্ত রয়েছে কিভাবে আমরা সেটা বের করব। পর্ব 1-এর মধ্যে যোজনী কি সেই সম্পর্কে বুঝিয়েছি। তো অ্যালুমিনিয়ামের যোজনী মনে রাখবে, অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু হচ্ছে 3, এবং এই যে অক্সিজেন, এই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যখন এরকমভাবে যৌগ গঠন করবে তখন কিন্তু এই যে দেখো এই মৌলের যে পরমাণুগুলো, এই পরমাণুগুলোর যে যোজনী রয়েছে সেই যোজনীগুলো এক্সচেঞ্জ করে দিতে হবে। যেমন ধরো এই যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এখানে যুক্ত হয়েছে, এবং অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, তাই 3টা দিব অক্সিজেনকে, এবং অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাই 2টা অ্যালুমিনিয়ামের পাশে লিখতে হবে। এবং যদি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে সংকেত ক্যালসিয়াম ক্লোরাইডের। ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের যোজনী কিন্তু আমরা জানি 2, এবং ক্লোরিনের যোজনী কিন্তু আমরা জানি 1। এখন আমরা জানি যোজনীগুলো এক্সচেঞ্জ করব। ক্লোরিনের যোজনী যেহেতু 1, তাই এই ক্যালসিয়ামের নিচে কিন্তু 1 দিতে হবে আমাদের, এবং ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তাই এই ক্লোরিনকে 2 দিতে হবে। এবার এখানে খেয়াল করো, এই যে ক্যালসিয়াম এবং অক্সিজেন, এই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, এবং এই অক্সিজেন এর যোজনীও কিন্তু হচ্ছে 2। তারা হচ্ছে পরমাণু, এবং পরমাণুগুলো যুক্ত হয়ে কিন্তু অণু গঠন করে, এবং একাধিক অণুর সমন্বয়ে কিন্তু একটা যৌগ গঠন করা হয়। এখন যদি আমরা এখানে যৌগ গঠন করতে চাই তাহলে দেখো ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তাই এই 2টা অক্সিজেনের নিচে দিতে হবে, এবং অক্সিজেনের যোজনীটা ক্যালসিয়ামের নিচে দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে 2টাই কিন্তু একরকম হয়ে গেল।
দেখতে হবে যে যদি মৌল দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, যেমন দেখো দুইটাই কিন্তু এক দ্বারা বিভাজ্য, যেমন 2 একে 2, দুইটাই কিন্তু এক দ্বারা বিভাজ্য, তারা একটি কমন সংখ্যা দিয়ে ভাগ যায় বা মিলে গিয়েছে তারা, যার কারণে আমরা এটাকে সিম্পলি ক্যালসিয়াম অক্সাইড এভাবে লিখলে হয়। ম্যাগনেসিয়ামের একটা মৌল ধরো, ম্যাগনেসিয়ামের একটা মৌল এবং ফসফেট কিন্তু মৌল না, ফসফেট কিন্তু হচ্ছে যৌগমূলক। যৌগমূলক কিন্তু আমি তোমাদের পর্ব 1-এ বুঝিয়েছি। তো ফসফেটের যৌগমূলকের সংকেত হচ্ছে PO4 3-। তো এই যে ম্যাগনেসিয়াম এবং এই ফসফেট তারা যুক্ত হয়ে কিন্তু একটা তোমার যৌগ গঠন করে, এবং তারা গঠন করে হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম এবং ফসফেট একসাথে আমরা যখন লিখব তখন বলবো ম্যাগনেসিয়াম ফসফেট। এটা যেহেতু পুরাটা একটা যৌগমূলক, তাই আমি এটাকে বোঝার সুবিধার্থে ব্রেকেট দিয়ে দিচ্ছি। এখন দেখো আমরা বলেছি যে যৌগের মধ্যে কিন্তু অবশ্যই তোমার যোজনীগুলো ক্রস করে দিতে হবে, অর্থাৎ বিনিময় করে দিতে হবে। যেমন ম্যাগনেসিয়ামেরটা যাবে এই যে ফসফেটের যোজনী আসবে ম্যাগনেসিয়ামের এখানে। ম্যাগনেসিয়ামের যোজনী কত আমি কিন্তু পর্ব 1-এ দেখেছি, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, সুতরাং আমি এই যে ফসফেটকে 2 দিব। এবং এই যে ফসফেট গ্রুপ এটার যোজনী কীভাবে বুঝবো, এই যে উপরে 3- আছে, এই 3 দিয়ে আমরা বুঝি এর যোজনী হচ্ছে 3, সুতরাং এখানে আমরা লিখব 3 এবং এটা হয়ে গেল ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড, বোঝা যাচ্ছে কার্বন ডাই কথার অর্থ হচ্ছে 2, অর্থাৎ একটা কার্বন থাকবে এবং অক্সিজেন সেখানে 2টা থাকবে। তো এখন কার্বন এবং অক্সিজেনের মধ্যে যদি যৌগ গঠন করি তাহলে কিভাবে করব? কার্বনের যোজনী আমরা জানি হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো কার্বনের যোজনীটা আমি এখানে লিখবো সেটা হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনীটা লিখবো সেটা হচ্ছে 2। তো দেখো C2O4 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। কিন্তু আমি কিন্তু বলেছি যে দুইটা সংখ্যায় যদি একটা কমন সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমরা ভাগ করে সেটার ভাগফলটা লিখবো। যেমন এখানে 2 রয়েছে এবং এখানে 4 রয়েছে, এখন 4 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তো আমি যদি এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে 1 থাকে, আর এখানে যদি 4 দেখো 4 দিয়ে যদি 2-কে ভাগ করি কত থাকে, এই যে 2 থাকে, এই যে এখানে আমরা 2 লিখবো। আর একটা কিন্তু না লিখলেও চলে, একটা লেখার প্রয়োজন নেই, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হবে ওইও কিন্তু সেমভাবেই বলা রয়েছে। আমি জাস্ট রিডিং পড়ে দিচ্ছি তোমার আরেকটু ভালো করে বোঝার সুবিধার্থে। দেখো তোমরা পর্যায় সারণীতে দেখেছো প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য একটি 1 বা 2 ইংরেজি অক্ষরের সুনির্দিষ্ট প্রতীক রয়েছে। কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে সেসব মৌল দিয়ে ওই যৌগটি রাসায়নিক গঠন হয়েছে তার একটি প্রতীকী উপস্থাপনা। অর্থাৎ এখানে কোনো যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণুগুলোর প্রতীক, দেখো পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা যায়। যেমন H2 হচ্ছে পানির একটি অণু এবং এখানে 2টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে, সুতরাং পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। কোনো মৌলের অণু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকী লিখে মৌলটির প্রতীকের ডান পাশে দেখো, ধরো যে নাইট্রোজেন লিখলে তার প্রতীক হচ্ছে N এবং তার ডান পাশে দেখো এই যে ডান পাশে তোমার নিচে ছোট করে অণুতে এই যে মৌলের সংখ্যা লিখতে হবে। দেখো নাইট্রোজেন অণুতে এই যে 2 দিয়ে বোঝাচ্ছে 2টা পরমাণু রয়েছে, নাইট্রোজেন অণুতে 2টি নাইট্রোজেন পরমাণু থাকে, সুতরাং নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। কিছু মৌল আছে যারা অণু গঠন করে না, আমি একটু আগে বলেছি, তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়, যেমন সকল ধাতু অণু কাজে আয়রনকে বোঝাতে বা লিখতে হলে শুধু Fe লেখা হয়, কারণ হচ্ছে Fe বা ফেরাম অথবা আয়রন যাকে আমরা বলি সেটা অণু গঠন করে না। গ্যাসগুলো অণু গঠন করে না বলে এদেরকে লিখতেও শুধু তাদের প্রতীক ব্যবহার করা হয়, যেমন হিলিয়াম লেখা হয় He হিসাবে। কোনো যৌগের অণু যদি 2টি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যৌগটির অণুতে বিদ্যমান মৌল দুটির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2। হ্যাঁ, এই 2টি মৌল দিয়ে যখন গঠিত হবে একটা যৌগ গঠন হবে তখন দেখো সেটার নাম হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, তখন তার সংকেত হবে দেখো অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী সেটা দেওয়া হচ্ছে অক্সিজেনকে এবং অক্সিজেনের যোজনী 2 সেটা অ্যালুমিনিয়ামের পাশে নিচের দিকে ছোট করে অক্সিজেনের যোজনী লেখা হয়েছে, আবার অক্সিজেনের পাশে নিচের দিকে ছোট করে অ্যালুমিনিয়ামের যোজনী 3 লেখা হয়েছে। একইভাবে দেখো ক্যালসিয়াম এর যোজনী 2, ক্লোরিন এর যোজনী 1, সুতরাং উপরোক্ত নিয়ম অনুযায়ী ক্যালসিয়াম ও ক্লোরিন দিয়ে গঠিত কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হবে এই দেখো CaCl2। তবে যৌগে উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন দেখো ক্যালসিয়াম
এর যোজনী 2, আবার অক্সিজেনের যোজনী 2। দুটি মৌল দিয়ে গঠিত ক্যালসিয়াম অক্সাইডকে দেখো ক্যালসিয়ামের 2, অক্সিজেনের যোজনী 2 না লিখে শুধু ক্যালসিয়াম অক্সাইড লেখা হয়। আবার কোনো মৌলের সঙ্গে কোনো যৌগমূলক থাকলে এবং তাদের যোজনী জানা থাকলে তাদের দিয়ে যোগের সংকেত লেখা যাবে। আমার মতে তুমি যোজনীগুলো যদি মুখস্থ করে রাখো তাহলে সবচেয়ে ভালো। যেমন ম্যাগনেসিয়াম একটি মৌল এবং এর যোজনী হচ্ছে 2, এবং ফসফেট একটি যৌগমূলক, এর যোজনী হচ্ছে 3। সুতরাং নিয়ম অনুযায়ী এদের দিয়ে গঠিত ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত এই যে দেখো আমি যে কথাগুলো বললাম সেগুলোই তোমার বইয়ে লেখা আছে। এক্ষেত্রে কোনো বিভ্রান্তি সুযোগ না থাকার জন্য দেখো যৌগমূলককে আমি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রেখেছি। যদি 3 নাম্বার দেখো, যদি মৌল দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে মৌল দুটির যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে প্রাপ্ত ভাগফলদ্বয় নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন কার্বন ডাই অক্সাইড অণু, কার্বন ও অক্সিজেন এই দুটি মৌল দিয়ে গঠিত। এখানে কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। এটিকে আমরা এই যে দেখো এরকমভাবে লিখি না। কেন লিখি না? যেহেতু কার্বন ও অক্সিজেন যোজনীকে 2 দিয়ে আবার ভাগ করে আমরা পাওয়া যায় হচ্ছে 2 এবং 1। এটাকে যদি ভাগ করি তাহলে 1 পাবো, এই 4কে ভাগ করে 2 পাবো। এবং নিয়ম অনুযায়ী কার্বনের ডান পাশে নিচে 1 লিখবো এবং অক্সিজেনের ডান পাশে নিচে 2 লেখার কথা। যেহেতু সংকেত লেখার সময় 1 সংখ্যাটি লেখার প্রয়োজন হয় না, তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে এই যে দেখো CO2। এখন আমরা দেখব 7.3 তোমার বইয়ের 115 পৃষ্ঠা, নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, ইনার্ট গ্যাস অ্যান্ড স্টেবিলিটি। আচ্ছা, নিষ্ক্রিয় কথার অর্থ কি আমরা জানি? নিষ্ক্রিয় কথার অর্থ হচ্ছে যারা একদমই কাজের না বা যারা কোনো কাজ করে না, মানে যারা সক্রিয় না। আমরা জানি পর্যায় সারণীর যে গ্রুপ 18 নং, এই 18 নং গ্রুপের যে মৌলগুলো তারা কিন্তু হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে পরমাণুগুলো বা এই মৌলগুলো কিন্তু যৌগ গঠন করছে, একটা বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু এই গ্রুপের এই 18 নং গ্রুপের মৌলগুলো কিন্তু তারা কোনো যৌগ গঠন করে না, তারা কিন্তু নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয় সেটাও কিন্তু আমি পর্ব 1-এ তোমাকে এর আগেও বুঝিয়েছি। যদি পরমাণুগুলো সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে এবং হিলিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র যদি 2টা ইলেকট্রন পূর্ণ থাকে তখন হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় থাকে, এবং অন্যান্য যে সকল পরমাণু রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তারা নিষ্ক্রিয় গ্যাস হয়। যেমন নিষ্ক্রিয় গ্যাস কোনটা? ধরো আমি যদি নিয়নের উদাহরণ দিই, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তার যদি আমি ডায়াগ্রাম দেখি চিত্রের মাধ্যমে তাহলে আমি দেখতে পারবো এখানে তুমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে 2 নং কক্ষপথে তোমার 8টা ইলেকট্রন রয়েছে। 8টা ইলেকট্রন থাকা মানে কি সে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সেম ভাবে 18 নং গ্রুপের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস যদি করো দেখবে সর্বশেষে 8টা ইলেকট্রন রয়েছে। যদি আমি এভাবেও করি দেখো উত্তরটা কিন্তু সেমই। অরবিটাল দেখিয়ে 1s সর্বশেষ যে 2 নং কক্ষপথ সেখানে কিন্তু এই যে 2টা আর 6টা টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন, এই যে 8টা ইলেকট্রন থাকবে টোটাল। এবং হিলিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র যে তার যদি যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 সর্বোচ্চ তার 2টাই থাকতে পারবে সর্বশেষ কক্ষপথে, তখন কিন্তু হিলিয়ামও নিষ্ক্রিয় হয়। এবং সকল পরমাণুই কিন্তু এরকম একটা টেন্ডেন্সি যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো যেন তারা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবং সর্বশেষ এই কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু পরমাণুগুলো অধিক স্থিতিশীল হয়, অর্থাৎ তাদের স্থিতিশীলতা বেশি হয় তখন, এবং তারা তখন নিষ্ক্রিয়তা অর্জন করে। সুতরাং আমরা বলতে পারি নিষ্ক্রিয় গ্যাসসমূহ কিন্তু অধিক স্থিতিশীল। একটু আগে আমি যেটা বললাম সেটাই হচ্ছে অষ্টকের নিয়ম। কিন্তু বলেছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেহেতু সবচেয়ে বেশি স্থিতিশীল হয় কারণ হচ্ছে তাদের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, এবং প্রত্যেকটা পরমাণু কিন্তু চায় তাদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ থাকতে, এবং যার ফলে তারা কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারে। এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে অষ্টকের নিয়ম বা অক্টেট রুলস। মৌল বা পরমাণু সমূহ অনুগঠন করার সময় ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, ভাগাভাগি করার মাধ্যমে যে সর্বশেষ শক্তি স্তরে সেখানে 8টা ইলেকট্রন ধারণ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, একেই বলা হয় অষ্টক নিয়ম।
কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে। এখন কার্বন কিন্তু এই যে CH4 এই যৌগ গঠন করার সময় এই হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে। দেখো এই যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। এই যে ইলেকট্রনটা শেয়ার করার মাধ্যমে খেয়াল করো এই যে কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায়। এখন এই যে দেখো এই যে কার্বনটা কিন্তু 4টা হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে কিন্তু এই যে সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়ে গেছে। এবং একই সাথে দেখো হাইড্রোজেনও কিন্তু 2-এর নিয়ম ফলো করে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। তার সর্বশেষ কক্ষপথেও 2টা ইলেকট্রন ধারণ করে সেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করেছে। যেমন হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করেছে, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম। আবার এই যে কার্বন কিন্তু এখানে আবার নিয়নের মতো ইলেকট্রন ধারণ করেছে, কারণ নিয়নেরও সর্বশেষ কক্ষপথে 10টা ইলেকট্রন রয়েছে। কার্বনটা কিন্তু নিয়নের মতো নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে। এখন দেখি রাসায়নিক বন্ধন কি বা কেমিক্যাল বন্ড, হোয়াট ইজ ইট? 2 বা ততোধিক পরমাণু, অণু বা আয়নের মধ্যে বন্ধন হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন এটাও কিন্তু একটা রাসায়নিক বন্ধনেরই উদাহরণ। আবার যদি একটা রাসায়নিক বন্ধন বলি, যে দেখো এই যে হাইড্রোজেনের 2টা পরমাণু যুক্ত হয়ে যে হাইড্রোজেনের একটা অণু গঠন করছে, এটাও কিন্তু একটা রাসায়নিক বন্ধন। 2টি হাইড্রোজেন একটি বন্ধন গঠন করেছে, তার ফলে এই 2টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই আকর্ষণ বলের কারণে এই একটা হাইড্রোজেনের অণুতে কিন্তু এই 2টা পরমাণু যুক্ত আছে। অর্থাৎ দেখো অণু গঠনের জন্য পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন এখানে কিন্তু একটা অণু গঠন করেছে এবং এই যে হাইড্রোজেনের পরমাণুগুলো কার্বনের পরমাণুর সাথে কিন্তু এক ধরনের আকর্ষণের মাধ্যমে যুক্ত আছে, এবং এই যে আকর্ষণের মাধ্যমে যুক্ত রয়েছে এটাই কিন্তু হচ্ছে রাসায়নিক বন্ধন। বন্ধন গঠনের কারণ হচ্ছে প্রত্যেক মৌলই কিন্তু তাদের সর্বশেষ কক্ষপথে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এবার দেখো তোমার বইয়ের মধ্যে কি বলেছে। দেখো নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীলতা, তোমরা ইতিমধ্যেই জানো যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ পর্যায় সারণীর এই যে 18 নং গ্রুপে অবস্থিত। নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দ্বারা পূর্ণ থাকে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, কাজেই তার একটি মাত্র শক্তি স্তর। হ্যাঁ, এই যে দেখো 1s, এই 1s-এই কিন্তু সেটি পূর্ণ করতে মাত্র 2টি ইলেকট্রন প্রয়োজন। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিয়ে s ও p অরবিটাল পূর্ণ। এই যে দেখো সবগুলোর কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে দেখো 6 8 2 8 6 8 2 8 6 8 2 8 6 8 2 8, এভাবে প্রত্যেকের কিন্তু সর্বশেষ যে কক্ষপথ, এখানে 3 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন, এখানে 4 নম্বর কক্ষপথে টোটাল 8টা ইলেকট্রন এরকম রয়েছে। কাজে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকায় সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে আর ইলেকট্রনের প্রয়োজন নেই, কারণ আমরা তো জানি যে পূর্ণ করতে 8টা ইলেকট্রন লাগে। তাই এরা হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে এরা সর্বাধিক স্থিতিশীল। নিষ্ক্রিয় গ্যাসসমূহ অধিক স্থিতিশীল হওয়ার দরুন তারা অন্য মৌলকে ইলেকট্রন প্রদান করে না, আবার গ্রহণও করে না, যেহেতু তারা হচ্ছে অষ্টকপূর্ণ হয়ে গেছে। এরা রাসায়নিকভাবে দেখো আসক্তিহীন বা নিষ্ক্রিয়। অষ্টকের নিয়ম, আমরা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখা যায়। একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব, হিলিয়াম ছাড়া কেন, কারণ হিলিয়ামে 2টা ইলেকট্রন হলেই সে নিষ্ক্রিয় হয়ে যায়। সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। তাই মৌল বা পরমাণু সমূহ যখন অণু গঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ অথবা ভাগাভাগি করার মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। একেই বলা হয় অষ্টকের নিয়ম বা অক্টেট রুল। উদাহরণ দেখো, এই যে মিথেন CH4 অণুতে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। এই 8টি ইলেকট্রনের মধ্যে 4টি কার্বনের আর 4টি হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে আসে। এই যে দেখো এই চিত্রের মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে রাসায়নিক বন্ধন দেখি আমরা কেমিক্যাল বন্ড। কোনো রাসায়নিক যৌগ গঠন করতে 2 বা ততোধিক পরমাণু অণু আয়নের মধ্যে বন্ধনই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন যৌগের পরমাণুগুলোকে এই যে একত্রিত করে রাখে। যদি রাসায়নিক বন্ধন ভেঙে যায় তাহলে কিন্তু পরমাণুগুলো আলাদা হয়ে যাবে।
যেমন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। অর্থাৎ এখানে বন্ধন গঠনের জন্য দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে এবং এই আকর্ষণ বলে হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন। অতএব অণু গঠনের জন্য পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলে রাসায়নিক বন্ধন। বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাই যখন একই মৌল বা ভিন্ন মৌলের দুটি পরমাণু কাছাকাছি আসে তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে যে দেখো ইলেকট্রন গ্রহণ ত্যাগ ভাগাভাগি করে কি হয়, যে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে বা করতে চায়। ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয় আর এই আকর্ষণের কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারো।